কোর্টে চলছিল বিবাহ বিচ্ছেদের মামলা, কিন্তু তখনই স্ত্রী বিচারকের সামনে এমন একটি শর্ত রাখল যে কোর্টরুমে উপস্থিত উকিলরা এবং এমনকি স্বয়ং বিচারকও তার আসন থেকে নড়ে গেলেন। দিল্লির 30,000 কোর্টে বিবাহ বিচ্ছেদের একটি মামলার শুনানি চলছিল। বিচারক ফাইল থেকে চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে তাকালেন। শ্রীমতী প্রিয়া শর্মা, আপনি কি আপনার স্বামী রাজেশ শর্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদে সম্মত? কোর্টরুমে নীরবতা ছেয়ে গেল। সকলের চোখ প্রিয়ার দিকে। প্রিয়া একটি দীর্ঘশ্বাস নিয়ে নিজের ভেতরের সমস্ত সাহস সংগ্রহ করে বললেন, হ্যাঁ বিচারক মহাশয়, আমি ডিভোর্স দিতে প্রস্তুত, কিন্তু আমার একটি শর্ত আছে। যতক্ষণ না সেই শর্ত মানা হবে আমি ডিভোর্সের কাগজে সই করব না। এই একটি বাক্য ঘরের সমস্ত একঘেয়েমিকে এক ঝটকায় ভেঙে দিল। উকিলরা একে অপরের দিকে তাকাল। রাজেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিচারপতি অশোক কুমার তার আসনে সোজা হয়ে বসলেন। তিনি অবাক হয়ে ভুরু কোঁচকালেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি অনেক কিছুই দেখেছিলেন, কিন্তু এই ধরনের পরিস্থিতি প্রথমবার এসেছিল। তিনি চশমা নাকের ওপর আরেকটু তুলে জিজ্ঞেস করলেন, শর্ত? কেমন শর্ত? প্রিয়ার চোখ সরাসরি বিচারকের চোখের দিকে তাকিয়েছিল। তার কণ্ঠস্বর কাঁপছিল না, তাতে এমন এক দৃঢ়তা ছিল যা কোনো আগ্নেয়গিরি ফেটে পড়ার আগের শান্তির মতো। বিবাহ বিচ্ছেদের কাগজে সই করার আগে আমি আমার স্বামীর সাথে তার ঘরে একজন স্ত্রীর পূর্ণ অধিকার নিয়ে একটি শেষ রাত কাটাতে চাই। এই কথা শুনে কোর্টরুমে যেন বিস্ফোরণ ঘটল। রাজেশের মুখ লজ্জা ও রাগে লাল হয়ে গেল। সেখানে উপস্থিত লোকেদের মুখ হাঁ হয়ে গেল। রাজেশের উকিল প্রায় লাফিয়ে উঠলেন। অবজেকশন মাই লর্ড, অবজেকশন! এটা কি ধরনের পাগলামি? এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক, বেআইনি এবং লজ্জাজনক। এটা আদালত, কোনো তামাশা বানানো হচ্ছে না। আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার এটি একটি সুচিন্তিত চক্রান্ত। আদালতের মূল্যবান সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমি আবেদন করছি যে এই অযৌক্তিক দাবিটি অবিলম্বে। শান্ত থাকুন মিস্টার চাড্ডা। বিচারকের ভারী কণ্ঠস্বর তাকে চুপ করিয়ে দিল। তার অভিজ্ঞ চোখ প্রিয়ার মুখ পড়ার চেষ্টা করছিল। শ্রীমতী শর্মা, বিচারক গম্ভীরভাবে বললেন, আপনি যা দাবি করছেন তা খুবই অস্বাভাবিক, কিন্তু আমি জানতে চাই এই অদ্ভুত শর্তের পেছনে কারণ কি। আমি আপনাকে সুযোগ দিচ্ছি যে আপনি কোনো ভয় ছাড়াই আপনার কথা বলুন। আপনার সাথে এমন কি হয়েছে? প্রিয়ার কান্না এখন প্রকাশ্যে আসতে শুরু করল। বিচারক মহাশয়, কারণ হল আমার 5 বছরের বিবাহিত জীবন। 5 বছর অর্থাৎ 10,626 দিন। আর এই 5 বছরে আমার স্বামী আমাকে কখনো তার স্ত্রী মনে করেননি। আমি এই বাড়িতে পুত্রবধূ হয়ে এসেছিলাম, কিন্তু একজন চাকরানী হয়ে রয়ে গেলাম। বিচারক বুঝতে পারলেন যে এই মামলাটি কেবল বিবাহ বিচ্ছেদের নয়, বরং একজন নারীর অস্তিত্ব এবং সম্মানের। তিনি রাজেশের দিকে তাকালেন, যার মাথা লজ্জায় ঝুঁকেছিল। তারপর প্রিয়া বলতে শুরু করলেন, বিচারক মহাশয়, আজ থেকে 5 বছর আগে আমি 25 বছরের একটি মেয়ে ছিলাম, যার চোখে হাজারো স্বপ্ন ছিল। আমার বিয়ে রাজেশের সাথে ঠিক হয়। রাজেশ একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টে ছিলেন। আমার বাবা মা তাদের সামর্থ্যের চেয়েও বেশি খরচ করেছিলেন। ঋণ নিয়ে আমাকে যৌতুক দিয়েছিলেন। তারা ভেবেছিলেন যে তাদের মেয়ে রাজ করবে। প্রিয়া এক মুহূর্ত থামলেন, যেন সেই স্মৃতিগুলি আবার অনুভব করছেন। বিয়ের রাতে প্রতিটি মেয়ের মতো আমিও অনেক স্বপ্ন দেখেছিলাম। লাল রঙের ভারী বেনারসি শাড়ি পরেছিলাম, হাতে মেহেন্দি ছিল। আমি ঘোমটা দিয়ে বিছানায় বসে তার জন্য অপেক্ষা করছিলাম। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়পড় করছিল। কোর্টরুমে উপস্থিত লোকেরা এই কথা শুনে একে অপরের দিকে তাকাতে লাগল। প্রিয়া বললেন, রাত তখন প্রায় 1টা। রাজেশ ঘরে এলেন। তার মুখে কোনো উৎসাহ ছিল না, কোনো খুশি ছিল না। তিনি দরজা বন্ধ করলেন এবং সরাসরি আলমারির দিকে গেলেন। তিনি নিজের পোশাক বের করলেন এবং আমাকে বললেন, দেখো প্রিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি ঘোমটা তুলে তার দিকে তাকালাম। আমি ভাবলাম হয়তো তিনি লজ্জা পাচ্ছেন, কিন্তু তিনি যা বললেন তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। প্রিয়ার কণ্ঠস্বর ভারী হয়ে গেল। তিনি আমাকে বললেন, প্রিয়া, আমার সময় দরকার। পরিবারের চাপে আমি বিয়ে তো করে নিয়েছি, কিন্তু আমি এসব কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত নই। আমার তোমার কাছ থেকে ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই। তুমি এই বিছানার আরামে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমোচ্ছি। এই কথা বলে তিনি বালিশ আর চাদর নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লেন। বিচারক মহাশয়, আমি সারা রাত কাঁদতে থাকলাম। আমার সাজগোজ চোখের জলের সাথে ধুয়ে গেল। আমি ভাবলাম হয়তো নতুন সম্পর্কে সময় লাগে, হয়তো তিনি কাজের চাপে আছেন। আমি নিজেকে বোঝালাম যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই আগামীকাল কখনো এলো না। পরের দিন সকালে যখন আমি উঠলাম, তখন বাড়িতে উৎসবের পরিবেশ ছিল। সবাই আমাকে টিপ্পনি করছিল,
কিন্তু আমার ভেতরে একটি ঝড় চলছিল। আমি কাউকে কিছু বলিনি। আমার মনে হলো এটা আমাদের দুজনের মাঝের কথা, এটিকে বাইরে নিয়ে যাওয়া ঠিক হবে না। প্রিয়া তার গল্প চালিয়ে গেলেন। দিন পেরিয়ে গেল, সপ্তাহ, মাস এবং তারপর বছর। রাজেশের আচরণ বদলায়নি। আমরা একই ছাদের নিচে দুটি অপরিচিত মানুষের মতো থাকতাম। তিনি সকালে অফিসে যেতেন, রাতে দেরিতে ফিরতেন, খাবার খেতেন এবং তার সোফায় ঘুমিয়ে পড়তেন। আমাদের কথাবার্তা শুধু হ্যাঁ না বা খাবারে কি রান্না হয়েছে পর্যন্তই সীমাবদ্ধ ছিল। রাজেশের উকিল মাঝে বাধা দেওয়ার চেষ্টা করলেন। ইয়োর অনার, আমার মক্কেল তাকে সমস্ত জাগতিক সুখ সুবিধা দিয়েছেন, একটি ভালো বাড়ি, কাজের লোক, টাকা। প্রিয়ার আগে তার দিকে ফিরলেন। একজন নারীর কি শুধু এটাই দরকার উকিল সাহেব? একজন স্ত্রী কি দুটি মিষ্টি কথা, একটু সম্মান, একটু ভালোবাসা পাওয়ার অধিকারিণী নন? তিনি আবার বিচারকের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলেন। বিচারক মহাশয়, আমি তার সাথে বহুবার কথা বলার চেষ্টা করেছি। আমি জিজ্ঞেস করেছি, রাজেশ, আমার কি কোনো ভুল হয়েছে? আপনি কি আমার উপর রাগ করেছেন? যদি কোনো কথা পছন্দ না হয় তবে বলুন, আমি নিজেকে বদলে নেব। তিনি সব সময় একই উত্তর দিতেন, না প্রিয়া, এমন কিছু নয়, শুধু আমাকে একটু সময় দাও, প্লিজ, আমার উপর চাপ সৃষ্টি করো না। তার এই একটু সময় একটি কখনো শেষ না হওয়া অপেক্ষায় পরিণত হয়েছিল। আমি তার জন্য শুধু একজন হোম মেকার ছিলাম, একজন নিখুঁত পুত্রবধূ ছিলাম। তার জামা কাপড় ইস্ত্রি করা, তার প্রিয় খাবার রান্না করা, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার বাবা মায়ের সেবা করা। আমি একজন আদর্শ স্ত্রী ও পুত্রবধূ হওয়ার সব কর্তব্য পালন করেছি। আমি ভেবেছিলাম হয়তো আমার ভালোবাসা ও সেবা দিয়ে তার মন গলবে, কিন্তু কিছুই বদলায়নি। বিনিময়ে আমি যা পেলাম তা হলো শুধু একাকিত্ব এবং এমন এক নীরবতা যা আমাকে গিলে খেতে আসত। তার বন্ধুরা বাড়িতে এলে রাজেশ বিশ্বের সেরা স্বামী হওয়ার ভান করতেন। তিনি আমার সাথে হেসে কথা বলতেন, আমার প্রশংসা করতেন। আমিও তাদের সামনে একজন আদর্শ সুখী স্ত্রী হওয়ার অভিনয় করতাম। কিন্তু যেই অতিথি দরজা থেকে বাইরে যেতেন, আমাদের মুখের মুখোশ খুলে যেত এবং বাড়ির সেই নীরবতা আমাকে গ্রাস করতে আসত। আমি তাকে কতবার বলেছি, চলো কোথাও বাইরে ঘুরে আসি, কোনো সিনেমা দেখে আসি। তার উত্তর সবসময় তৈরি থাকত, না, মন নেই, পরের সপ্তাহে যাব। কিন্তু সেই পরের সপ্তাহ কখনো এলো না। বিয়ের 1 বছর পর থেকেই আমার বাবার বাড়ি থেকে ফোন আসা শুরু হয়। আমার মা জিজ্ঞেস করতেন, বেটা, কবে সুসংবাদ শোনাচ্ছিস? আমি কি বলতাম তাদের? আমি কিভাবে জানাতাম যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই? আমি অজুহাত দিতাম, মা, তিনি এখন কর্মজীবনের দিকে মনোযোগ দিচ্ছেন, রাজেশ এখন বাচ্চা চান না। প্রিয়ার গলা রুদ্ধ হয়ে গেল। এই মিথ্যা আমাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছিল। যে কোনো বিবাহ অনুষ্ঠানে বা পারিবারিক অনুষ্ঠানে যাওয়া আমার জন্য একটি সাজার মতো ছিল। আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিত সবাই একই প্রশ্ন করত, প্রিয়া, তোমার কোড কবে ভরবে? কিছু মহিলা তো আমার পেট এমনভাবে দেখত যেন এক্স-রে করছে। তাদের সহানুভূতিপূর্ণ দৃষ্টি আমাকে তীরের মতো বিন্ধত। লোকেরা ফিসফিস করত, নিশ্চয়ই এর মধ্যেই কোনো কমতি আছে, দেখতে তো হৃষ্টপুষ্ট, তাহলে কি ব্যাপার? আজকালকার মেয়েদের খাওয়া দাওয়াটাই এমন। আরে, কেন কোনো চিকিৎসা করাচ্ছে না? বিচারক মহাশয়, আমি প্রতিদিন মরছিলাম। সেই রাতে আমি সাহস করে রাজেশের সাথে কথা বললাম। আমি বললাম, রাজেশ, লোকে নানা কথা বলছে, যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমাদের একবার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, এতে লজ্জার কিছু নেই। এই কথা শুনে তিনি রেগে গেলেন। তিনি প্রথমবার আমার উপর এত জোরে চিৎকার করেছিলেন, তোমার কি মনে হয় আমার মধ্যে কোনো কমতি আছে? আমি বলেছি না আমি এখন বাচ্চা চাই না। ব্যাস, এরপর থেকে এই নিয়ে আর কখনো কথা বলবেন আমার সাথে। সেই দিনের পর থেকে আমার বাপের বাড়ির লোকজনেরও মনে হতে লাগলো যে কমতিটা আমার মধ্যেই আছে। আমার মা আমাকে নিয়ে শহরের সবচেয়ে বড় স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গেলেন। সব টেস্ট হলো। ডাক্তার বললেন, আপনার রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক, আপনি মা হওয়ার যোগ্য। সেদিন আমি খুশি হওয়ার বদলে আরও ভেঙে পড়লাম, কারণ এখন আমার কাছে কোনো অজুহাত ছিল না। এখন আমার শ্বশুর বাড়িতে আমার উপর দোষ চাপানো শুরু হলো। আমার শাশুড়ি, যিনি আগে খুব আদর দেখাতেন, এখন খোঁটা দিতে শুরু করলেন। পুজো আর্চা, উপোস, মানত তিনি আমার দ্বারা সব কিছু করালেন। আমাকে প্রতিটি বাবা, প্রতিটি পণ্ডিতের কাছে নিয়ে যাওয়া হলো। কিন্তু যখন কিছুই হলো না, তখন তারা আমাকে বাঁচ বলা শুরু করে দিলেন। তিনি জানতেন যে তার ছেলে আমার কাছে আসে না, কিন্তু একজন মা তার ছেলের কমতি কিভাবে স্বীকার করবেন? সমস্ত দোষ আমার ওপর চাপানো হলো। বিচারক মহাশয়, বিয়ের প্রায় 4 বছর হয়ে গিয়েছিল।
আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আমি কেবল আমার ভাগ্য মেনে নিয়ে বেঁচেছিলাম। একদিন রাজেশ অফিস থেকে ফিরলেন, তখন খুব খুশি ছিলেন। তার হাতে একটি উপহারের বাক্স ছিল। আমার হৃদয় এক মুহূর্তের জন্য ধড়কে উঠল। আমি ভাবলাম হয়তো আজ কিছু পরিবর্তন হবে। আমার মনে আশা জেগেছিল। বিচারক মহাশয়, আমার মনে হলো হয়তো আজ রাতে রাজেশ আমাকে সেই উপহারটি দেবেন। হয়তো আজ তিনি এত বছরের ঠান্ডা আচরণের জন্য ক্ষমা চাইবেন এবং আমাকে তার বাহুতে নেবেন। আমিও তাড়াতাড়ি তৈরি হতে গেলাম। আমি আমার সবচেয়ে সুন্দর শাড়ি পরলাম, মেকআপ করলাম। যখন আমি তৈরি হয়ে বাইরে এলাম, দেখলাম যে তিনি উপহারটি নিয়ে বাইরে যাচ্ছেন। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আপনি আপনি কোথাও যাচ্ছেন?